আসসালামু আলাইকুম। ব্রেন বক্স কোচিং সেন্টারে স্বাগতম। আপনারা জানেন আমার কোচিং এর নাম ব্রেন বক্স কোচিং সেন্টার। এটার প্রথম শাখাটা পাড়াগ্রাম প্রাইমারি স্কুলে সংলগ্ন এবং দ্বিতীয় শাখাটা খুব শীঘ্রই আপনারা পাবেন রস্তমপুর হাই স্কুল সংলগ্ন। তো আজকে আমি আপনাদের গণিতের সাধারণ ধারণা দিব গণিত বিষয়ের। ঠিক আছে, সেটা হলো প্রথম অধ্যায় থেকে। প্রথম অধ্যায় আপনারা জানেন যে খুবই একটা সহজ অধ্যায়, তবুও আমরা যদি ওই অধ্যায় থেকে ধারণা নিতে না পারি তাহলে বাকি অধ্যায়গুলো আমাদের করা খুব কঠিন হয়ে যাবে। তাহলে আমরা যদি শুরু করি, দেখেন আমাদের প্রথম যেগুলো জানতে হবে যে সংখ্যা সম্পর্কে জানতে হবে। প্রথমেই জানতে হবে সংখ্যা সম্পর্কে। তাহলে সংখ্যা সম্পর্কে যদি আমরা জানি তাহলে বিভিন্ন ধরনের সংখ্যা আছে। এর মধ্যে প্রথম হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা যদি স্বাভাবিক সংখ্যা সম্পর্কে জানতে চাই যে স্বাভাবিক সংখ্যা কোনগুলা, যে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাকে বড় হাতের ইংরেজি অক্ষরের এন দ্বারা প্রকাশ করা হয়। আবারও বলি, স্বাভাবিক সংখ্যাকে ইংরেজি অক্ষরের বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। এবং স্বাভাবিক সংখ্যার সংজ্ঞাটা যদি আমরা জানি যে শূন্য ব্যতীত অর্থাৎ শূন্য বাদে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা, শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা, অর্থাৎ ভগ্নাংশ হবে না। অখণ্ড বলতে বোঝাইতেছে এখানে ভগ্নাংশ হবে না। তাহলে শূন্য ব্যতীত, তাহলে শুরু হবে কি থেকে? এক থেকে। তাহলে আমরা যদি লিখি যে আমরা এটা যেহেতু আমরা এই সেট করতে গেলে আমাদের ইংরেজিতে শিখতে হবে 1 2 থেকে। তাহলে আমরা 1 2 দিয়ে লিখি যে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এরকম যাইতে থাকবে। ঠিক আছে, সেজন্য আমরা যে ডট ইউজ করলাম। অর্থাৎ স্বাভাবিক সংখ্যাকে ইংরেজি অক্ষরের বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয় এবং শুরু হয় 1 থেকে। 1 2 3 4 এরকম করে অসীম যতটুকু যেতে থাকবে। ঠিক আছে, আর একটা জিনিস আমরা দেখবো, এই যে ডট যে ব্যবহারটা, অনেকে আমরা শুধু ডট 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 এরকম দিয়ে দিই, এরকম এরকম দিয়ে দিই। আসলে ব্যাপারটা এরকম না। সুন্দর সিস্টেম হলো যে একসাথে তিনটা, আবার একটু স্পেস দিবেন হালকা, দেওয়ার পরে আবার তিনটা দিবেন। এটা হলো নিয়ম, ডট ডট লেখার নিয়ম। তাহলে আমরা যদি স্বাভাবিক সংখ্যা জানতে চাই, আবার সংখ্যাটা বলি যে শূন্য ব্যতীত, আমার খেয়াল করবেন কারণ এখন যে নতুন প্রশ্ন প্যাটার্ন হচ্ছে আমাদের সংখ্যাটাও জানা জরুরি। তাহলে শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে স্বাভাবিক সংখ্যাকে ইংরেজি অক্ষরের বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয় এবং এটা কি হবে 1 2 3 4 5 6 এভাবে যেতে থাকবে। আচ্ছা, এরপর আমরা যেটা শিখবো সেটা হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যেটাকে বড় হাতের জেড দ্বারা প্রকাশ করা হয়। আবারও বলি, পূর্ণ সংখ্যাটা হলো ইংরেজি অক্ষরের বড় হাতের জেড দ্বারা প্রকাশ করা হয় এবং এটা আমরা কিভাবে লিখতে পারবো যে শূন্য সহ, এটার সংখ্যাটা কি হবে যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে আবার আমার সাথে সবাই তাল মিলান, যে ব্যাপারটা হলো যে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ আমরা যদি লিখি যে শূন্য এবং যেহেতু ধনাত্মক এবং ঋণাত্মক আছে, তাহলে +-1 +-2 +-3 এরকম করে অসংখ্য অসীম পর্যন্ত যেতে থাকবে, সকল অখণ্ড সংখ্যা নিতে হবে। ঠিক আছে, এবং এটাকে যদি আরেকভাবে লেখা যায়, যদি আমরা লিখি যে এরকম, এই যে ডট ডট আগে দিতে হবে কারণ মাইনাস গুলো আমরা আগে লিখবো। তাহলে -2 -1 0 1 2 এরকম করে আমরা লিখতে পারি। ঠিক আছে, আমরা এই পূর্ণ সংখ্যাকে দুইভাবেই কি আমরা লিখতে পারি। এখন বিষয়টা হলো যে অনেকেই যারা আমরা করি তারা বলতে পারি না যে এক বড় নাকি দুই বড়। এটা তো স্বাভাবিক, 90% স্টুডেন্টই বলে দিবে যে দুই বড়। কিন্তু এই যে 90% স্টুডেন্টের মধ্যে 50% স্টুডেন্ট তারা এটা বলতে পারবে না যে -2 বড় নাকি -1 বড়। সবাই বেশিরভাগ স্টুডেন্টই বলে কি -2 বড়। আসলে এটা ভুল, বড় হবে -1। -2 থেকে -1 কি হয়? বড় হয়। তাহলে আমরা ধনাত্মকের ক্ষেত্রে জানবো যে 1 থেকে 2 বড়, কিন্তু ঋণাত্মকের ক্ষেত্রে জানবো -2 থেকে -1 বড় হয়। সেরকমই মাইনাস যদি 100 হয়, এই -100 থেকে -1 বড় হবে, -1 বড় হবে। ঠিক আছে, তাহলে আমরা এই স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা যদি না জানি তাহলে আমরা
প্রথম অধ্যায়ের অঙ্কগুলো ঠিক মতো করতে পারবো না, পাশাপাশি দ্বিতীয় অধ্যায় যেটা সেট আছে ওই সেটের অধ্যায় করতে গেলে অবশ্যই আমাকে স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা সম্পর্কে পুরো ধারণা লাগবে। তাহলে আমরা যদি দেখতে পারি, তাহলে স্বাভাবিক সংখ্যার সংজ্ঞাটা আবারও বলি যে শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। আর পূর্ণ সংখ্যার সংজ্ঞা যেটা হবে সেটা হলো শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আচ্ছা, তাহলে এটা আমাদের গেল পূর্ণ সংখ্যা সম্পর্কে ধারণা। আচ্ছা, এখন আমরা যেটা শিখব সেটা হলো মৌলিক সংখ্যা। আচ্ছা, তাহলে মৌলিক সংখ্যা সম্পর্কে যদি আমরা জানি যে মৌলিক সংখ্যা আসলে মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, 2, 3, 5, 7, 11 ... এরকম আরো আছে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে হয়? আসলে সহজ যে বিষয়টা হলো, যেই সংখ্যাকে আসলে নামতা আকারে প্রকাশ করা যাবে না, এটা একটু খেয়াল করবেন। যেই সংখ্যাগুলোকে নামতা আকারে প্রকাশ করা যাবে না, অর্থাৎ ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না, ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না, ঠিক আছে, সেগুলো হলো মৌলিক সংখ্যা। আচ্ছা, তাহলে আবার প্রথম থেকে যদি বলি যে মৌলিক সংখ্যা হলো 2, 3, 5, 7, 11, ঠিক আছে, এইগুলোকে আপনি কি করতে পারবেন না, নিঃশেষে বিভাজ্য করতে পারবেন না। আবার কি নামতাকারে, সহজ বিষয় যে নামতাকারে প্রকাশ করা যায় না, শুধুমাত্র একবার করা যাবে, যেমন 2 কে 2, 3 কে 3, 5 কে 5, আবার 11 কে 11, 7 কে 7। কিন্তু আপনি এগুলো যদি যেমন অন্য একটা সংখ্যা নেই 4, 4 যদি বাঙ্গাই তাহলে 4 কে 4, আবার আরেকটা করা যায় 2 দুগুণে 4, ঠিক আছে। আবার যদি আমরা 6 রে নেই তাহলে 6 কে 6, 3 দুগুণে 6, এটা করা যায়। কিন্তু আপনি এই যে মৌলিক সংখ্যাগুলো আছে যেগুলোকে আপনি শুধুমাত্র একবারই করতে পারবেন, যেমন 2 কে 2, 3 কে 3, 5 কে 5, 7 কে 7, তাহলে আমরা এখান থেকে জানা রাখলাম যে মৌলিক সংখ্যা কোনগুলা, 2, 3, 5, 7, 11, 2, 3, 5, 7, 11। এবং এখানে একটা জিনিস মনে রাখবেন যে এমসিকিউতে যেটা আসে যে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত, তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2। কত? 2। এবং 2 ব্যতীত আপনি একটু আরেকটা জিনিস খেয়াল করবেন যে 2 ব্যতীত সকল মৌলিক সংখ্যা হলো বেজোড় সংখ্যা থাকবে। 2 ব্যতীত সকল মৌলিক সংখ্যা কি থাকবে? বেজোড় সংখ্যা, যেমন 3, 5, 7, 11 এরকম পাবেন। আরেকটা এমসিকিউর জন্য মনে রাখবেন যে 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। বহু নির্বাচনীতে একদম সহজভাবে আসে যে 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, তাহলে 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা হবে 25টি। আরেকটা জিনিস সেটা হলো 1। আসলে 1 জিনিসটা কি? একটা হলো সহমৌলিক, 1 কিন্তু মৌলিক সংখ্যা না, 1 হলো সহমৌলিক, অর্থাৎ সকল মৌলিক সংখ্যার সাথে থাকে এটা গুণনীয়ক আকারে, ঠিক আছে। তাহলে এখানে আমরা পাইতেছি একটা হলো সহমৌলিক। আচ্ছা, তাহলে আমাদের এখানে মৌলিক সংখ্যা সম্পর্কে হয়ে গেছে মৌলিক সংখ্যা। এখন যে সহজ বিষয়টা সেটা হলো জোড় আর বেজোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা হবে 2, 4, 6, 8, 10 এরকম করে যাইতে থাকবে জোড় সংখ্যা। এটা তো আমরা সবাই জানি, এবং বিজোড় সংখ্যা সম্পর্কে আমরা সবাই জানি। বিজোড় সংখ্যা 1, 3, 5, 7, 9 এরকম করে যাইতে থাকবে। বাস, তাহলে আমরা যদি এই সংখ্যা সম্পর্কে এই 5টা জিনিস ভালোভাবে জানতে পারি, সেটা হলো স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মৌলিক সংখ্যা, জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা, এইগুলো যদি জানতে পারি তাহলে আমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় আমরা সুন্দর মতো কি করতে পারবো, কোনো ঝামেলা হবে না। তো আপনারা যারা যারা আমার এই কোচিং এ ভর্তি হতে চান অতি শীঘ্রই ভর্তি হয়ে যান। জানুয়ারি থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে।